এবার হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ড্রোন কুপকাত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। যুদ্ধের 2 বছরে 31,000 সেনা হারিয়েছে ইউক্রেন। এদিকে মিয়ানমারের 7টি শহরে সরকার গঠন করবে বিদ্রোহীরা। আরো জানিয়ে দিব, এবার কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের বিজয় হবে দাবি নেতানিয়াহুর। এদিকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইসিজের শুনানি শেষ। এবার লেবাননের গভীরে হামলা চালালো ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে মুসলিম মার্কিনীদের তোপের মুখে বাইডেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের সামরিক ড্রোন কুপকাত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের একটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের একটি বৃহৎ আকারের হারমেস 450 মডেলের ড্রোন ভূপাতিত করেছে। দক্ষিণ লেবাননে এই ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হিজবুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের যোদ্ধারা সব সময় চোখ কান খোলা রাখবেন এবং সতর্ক থাকবেন। যখনই শত্রুর কোনো বিমান বা ড্রোন লেবাননের আকাশে প্রবেশ করবে, সেগুলোকে তাদের আগ্রাসী লক্ষ্য অর্জনের পথে বাধা দেওয়া হবে। এদিকে ইসরায়েল দাবি করেছে, তাদের একটি হারমেস ড্রোন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হওয়ার পর লেবাননের গভীর অভ্যন্তরে হিজবুল্লাহর কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল হারমেস 450 মডেলের ড্রোনকে গুপ্তচরবৃত্তি এবং হামলার কাজে ব্যবহার করে থাকে। হিজবুল্লাহ এই ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়লে ইসরায়েলি বাহিনী সেটি ডেভিড সিলিং মিডিয়াম রেঞ্জ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করে। এরপর পরে হিজবুল্লাহর ছোড়া আরো একটি ক্ষেপণাস্ত্র ড্রোনটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত ইসরায়েলের ড্রোনটি লেবাননের ভেতরে পড়ে। সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ। হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী দামোস হুঙ্কার দিয়ে বলেছেন, তেল আবিব যদি মনে করে তারা লেবাননে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করবে, তবে তাদের জেনে রাখা জরুরি যে হিজবুল্লাহ যোদ্ধারা এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেছেন, তাদের সব কৌশলগত কেন্দ্র আমাদের ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযানের সীমার মধ্যে। হিজবুল্লাহর এই শীর্ষ নেতা বলেছেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা বর্তমানে আরো শক্তিশালী। তাদের অসাধারণ ত্যাগ ও অর্জনের জন্য ধন্যবাদ। ইহুদি শত্রুরা হিজবুল্লাহর সাথে বড় সংঘাতে জড়াতে ভয় পায়, কারণ তারা হিজবুল্লাহর আসল শক্তি সম্পর্কে ভালোভাবে অবহিত আছে। শেখ আলী আরো দাবি করেছেন, যদি ইসরায়েল ভাবে তারা প্রতিরোধ যোদ্ধাদের হুমকি ধামকি দিয়ে দমাতে পারবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। হামলা, ধ্বংসযজ্ঞ, নারী ও শিশুদের হত্যা করে হিজবুল্লাহকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেছেন, আমরা যুদ্ধক্ষেত্রের সিংহ পুরুষ। আমরা লেবানন ও ফিলিস্তিনের মানুষকে রক্ষা করার দায়িত্ব থেকে কখনো পিছু হটব না। ইসরায়েলের শত্রুদের অবশ্যই জেনে রাখা উচিত, এই আক্রমণ কখনো আমাদের নীতিতে পরিবর্তন আনতে পারবে না। এবার যুদ্ধের 2 বছরে 31,000 সেনা হারিয়েছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 2 বছর পার হলেও বেসামরিক ও সেনা সদস্য মিলিয়ে এতে হতাহতের সঠিক পরিসংখ্যান এখনো অজানা। তবে রাশিয়া পূর্ণমাত্রার অভিযান শুরুর পর থেকে এই সময়ের মধ্যে 31,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জেলেনস্কি। তবে রুশ বাহিনীকে নতুন করে পরিকল্পনায় সহায়তা করতে পারে উল্লেখ করে যুদ্ধে আহতদের সংখ্যা প্রকাশ করেননি তিনি। খবর রয়টার্সের। জেলেনস্কি বলেন, 3 লাখ কিংবা 1.5 লাখ নয়, এই যুদ্ধে ইউক্রেনের 31,000 সৈন্য নিহত হয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন মিথ্যা বলেছেন, তবে 31,000 সেনার মৃত্যু আমাদের জন্য বড় ক্ষতি। 2022 সালের শেষের পর থেকে আর নিজেদের সামরিক ক্ষয়ক্ষতির সংখ্যা প্রকাশ করেনি ইউক্রেন। সবশেষ দেশটির প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পেটোলিয়াক জানিয়েছিলেন যে 24 ফেব্রুয়ারির আক্রমণের পর 13,000 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। রয়টার্স বলছে, রুশ সেনাদের প্রতিহত করতে ব্যর্থ প্রমাণিত হওয়ার পর নিজ বাহিনীকে পুনরুজ্জীবিত করতে বেসামরিক লোকদের সেনাবাহিনীতে যুক্ত করা একটি দেশের জন্য যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা প্রকাশ করা অত্যন্ত সংবেদনশীল বিষয়।
গত আগস্টে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে নিহতের সংখ্যা 70,000-এর কাছাকাছি। একই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে 1,20,000 রুশ সেনা নিহত হয়েছে। এদিকে মিয়ানমারের 7টি শহরে সরকার গঠন করবে বিদ্রোহীরা। মিয়ানমারে জান্তা সরকারের সময় যে ফুরিয়ে আসছে সেই ইঙ্গিত আগেই দিয়েছেন রাজনৈতিক অনেক বিশ্লেষক। দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর তোপের মুখে সামরিক শাসকরা এখন অনেকটাই কোণঠাসা। এরই মধ্যে এবার মিয়ানমারের উত্তর শান রাজ্যের 7টি শহরে আগামী বছরের মধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী পালাওং স্টেট লিবারেশন ফ্রন্ট। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, পিএসএলএফ হলো তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির রাজনৈতিক শাখা। 1992 সালে থাইল্যান্ড সীমান্তে গঠিত হয় এই গোষ্ঠীটি। টিএনএলএ দেশটির ব্রাদারহুড অ্যালায়েন্স সদস্য। জোটটির অন্যতম সদস্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আরাকান আর্মি। গত বছরের 27 অক্টোবর থেকে উত্তর শান রাজ্য থেকে তাদের তৎপরতা শুরু করে জোটটি। তাদের হাতে এখন পর্যন্ত জান্তার 20টি শহর ও চীন সীমান্তের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের পতন হয়েছে। ইরাবতী বলছে, নামসান, মানটং, নামকেম, কুতকাই, নামতু, মংলন এবং মংজিউয়ের নিয়ন্ত্রণ নিয়েছে টিএনএলএ। পিএসএলএফ স্থানীয়দের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে জোর করে যুক্ত হতে বাধ্য হওয়া ঠেকানোর ঘোষণা দিয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলের বিজয় হবে দাবি নেতানিয়াহুর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে আর কয়েক সপ্তাহের মধ্যেই ইসরায়েলি বাহিনী চূড়ান্ত বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অফ ইসরায়েলের। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস কে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যদি হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তি হয় তাহলে হয়তো রাফায় অভিযান শুরু করতে খানিকটা বিলম্ব হতে পারে, কিন্তু আজ হোক কিংবা পরে অভিযান শুরু হবে। আর অভিযান শুরু হলে তা স্থায়ী হবে 1 মাসেরও কম সময় বা কয়েক সপ্তাহ। সেই বিবেচনায় আমরা বলতে পারি, গাজায় চূড়ান্ত বিজয় অর্জন থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে রয়েছি আমরা। এমন এক সময় নেতানিয়াহু এসব কথা বললেন যখন রাফায় অভিযান স্থগিত করতে ইসরায়েলকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। কারণ গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর গাজার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী শহর রাফায় এসেছেন প্রায় 14 লাখ ফিলিস্তিনি। এই ফিলিস্তিনিদের প্রায় সবারই লক্ষ্য সীমান্ত পেরিয়ে মিশরে আশ্রয় গ্রহণ। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তর অঞ্চলে ইরেস সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে 1200 জন মানুষকে হত্যার পাশাপাশি 240 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। অভূতপূর্ব সেই হামলার পর সেদিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 4 মাসেরও বেশি সময় ধরে চলমান সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 29,000-এরও বেশি মানুষ। আহতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। এছাড়া ইসরায়েলি বাহিনীর গোলায় বাড়িঘর হারিয়ে সর্বশান্ত হয়েছেন আরো লাখ লাখ ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আইসিজের শুনানি শেষ। গাজায় ইসরায়েলের 57 বছরের দখলদারিত্ব নিয়ে 6 দিনের শুনানি শেষ করেছে আন্তর্জাতিক আদালত। 19 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের দা হেগে এ শুনানি শুরু হয়। 15 জন বিচারপতি, 51টি দেশ এবং 3টি আন্তর্জাতিক সংস্থার যুক্তি স্থাপনের মাধ্যমে অবশেষে সোমবার এ শুনানি শেষ হয়। শুনানির রায় দিতে আদালতের কয়েক মাস সময় লাগতে পারে। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কয়েক দশক ধরে দখলদারিত্বের বৈধতা নিয়ে যুক্তির চূড়ান্ত দিনের শুনানি ইসরায়েলের উপর চাপ বাড়িয়েছে। বিশিষ্ট আইনজীবীদের একটি দল সহ প্রতিনিধিরা বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের অধিকারের অপব্যবহার করেছে। শুনানির শেষ দিনে তুরস্ক, স্পেন, আফ্রিকান ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের প্রতিনিধিরা ইসরায়েলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানির দ্বিতীয় দিন আদালতটিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তি তুলে ধরেছিল বাংলাদেশও। এবার লেবাননের গভীরে হামলা চালালো ইসরায়েল। টানা 4.5 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এর জেরে লেবানন সীমান্তে উত্তেজনা দেখা দেয়। লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। সর্বশেষ হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক ড্রোন ভূপাতিত হয়েছে। আর এরপরই লেবাননের গভীরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সংঘাত শুরু হওয়ার পর থেকে এবারই প্রথম লেবাননের ভূখণ্ডে এত গভীরে হামলা চালালো ইহুদিবাদী দেশটি। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমান সোমবার লেবাননের বেকা উপত্যকায় হামলা চালিয়েছে। গত অক্টোবর ইরান সমর্থিত এই গোষ্ঠীর সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবাননের ভূখণ্ডে চালানো গভীরতম আক্রমণে
কমপক্ষে 2 জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে বলে লেবাননের বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এদিকে ক্রমবর্ধমান ঝুঁকির কথা তুলে ধরে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা সদর দপ্তরে 60টি রকেট নিক্ষেপ করে জবাব দিয়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীর আল মানা টেলিভিশন এই তথ্য জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, লেবানন থেকে গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইসরায়েলি ড্রোনে হামলা চালিয়ে ভূপাতিত করার জবাবে তাদের ফাইটার জেট বেকা উপত্যকায় হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালিয়েছে। সূত্র আল জাজিরা। এবার মুসলিম মার্কিনীদের তোপের মুখে বাইডেন। এদিকে যুক্তরাষ্ট্রে আবারও মুসলিম মার্কিনীদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে তার অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ হয়ে রূপ নিয়েছে বিক্ষোভে। বাইডেনকে বয়কটের দাবি উঠেছে আরব আমেরিকানদের কণ্ঠে। ক্ষোভের মাত্রা এতটাই যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিপরীতে শয়তান দাঁড়ালেও তাকে ভোট দেবেন বলে জানিয়েছেন অনেক মুসলিম। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিশিগানে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে সোচ্চার শক্তিশালী আরব আমেরিকান কমিউনিটি। ফিলিস্তিনের পতাকা ব্যানার হাতে স্লোগানে মুখরিত মুসলিম অধ্যুষিত ডিয়ারবর্নের রাজপথ। একই সাথে আওয়াজ ওঠে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম মিশিগান, যেখানে বেশিরভাগই আরব আমেরিকান। চলতি মাসের শুরুতে যেখানে প্রচারণায় গিয়েছিলেন জো বাইডেন, কৃষ্ণাঙ্গ নেতাদের সাথে সাক্ষাৎ করলেও এড়িয়ে যান মুসলিম কমিউনিটিকে। তখন বাইডেনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছিল মুসলিম মার্কিনীরা। নাখোশ মুসলিম ভোটারদের কমিউনিটি এবার আরো একাট্টা। অনেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন জো বাইডেনকে ভোট দেবেন না তারা।